বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা অনার্স ফাইনাল ইয়ার অর্থাৎ 4th ইয়ারের থিওরি অফ নাম্বারস শুরু করব। তো থিওরি অফ নাম্বারসের আজকে প্রথম ক্লাস হবে। তো থিওরি অফ নাম্বারসটা আমরা যদি একটু যাচাই করি, তো প্রথম অধ্যায় হচ্ছে বিভাজ্যতা তত্ত্ব, থিওরি অফ ডিভাইসিবিলিটি। তো প্রথম অধ্যায় থেকে আমরা শুরু করব। এখানে আমরা একটু বিষয়ে দেখব যে ম্যাথামেটিক্স ইজ দ্য কুইন অফ দ্য সায়েন্সেস অ্যান্ড নাম্বার থিওরি ইজ দ্য কুইন অফ ম্যাথামেটিক্স, অর্থাৎ গণিত বিজ্ঞানের রানী এবং সংখ্যাতত্ত্ব হলো গণিতের রানী। গণিত বিজ্ঞানের রানী বাট সংখ্যাতত্ত্ব হচ্ছে গণিতের রানী। তার মানে এই সংখ্যাতত্ত্ব সাবজেক্টটা কতটা ইম্পর্টেন্ট সেটা আমরা ভালোভাবে বুঝতে পারলাম। তো চলুন এই অধ্যায়ের খুব গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আমাদের জানতে হবে সেই বিষয়গুলো আমরা এখন জেনে নিব। ছোট ছোট প্রশ্নগুলো আমাদের সম্পর্কে ভালোভাবে ধারণা রাখতে হবে। তো প্রথমে আসি আমরা বিভাজ্যতা বা ডিভাইসিবিলিটি। প্রথম অধ্যায়ের নামে যেহেতু হচ্ছে থিওরি অফ ডিভাইসিবিলিটি, তো প্রথমে আসি আমরা বিভাজ্যতার ক্ষেত্রে। বিভাজ্যতা আমরা কাকে বলবো? একটি পূর্ণ সংখ্যা একে একটি পূর্ণ সংখ্যা এ কে অপর একটি পূর্ণ সংখ্যা বি, যেটা নট ইকুয়াল জিরো, বিটা জিরো নয়, দ্বারা যদি বিভাজ্য হবে যদি এ ইকুয়াল বি কিউ হয়। তাহলে বিভাজ্যতাটা আমরা কি দেখলাম, যে একটি পূর্ণ সংখ্যা এ কে অপর একটি পূর্ণ সংখ্যা বি, যেটা জিরো নয়, বি দ্বারা বিভাজ্য বলা হবে যদি এ ইকুয়াল বি কিউ হয়, যেখানে কিউ হচ্ছে পূর্ণ সংখ্যা, কিউ একটা পূর্ণ সংখ্যা, একে বি ডিভাইস এ দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ এটাকে আমরা বলতেছি বি ডিভাইস এ দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ বি দ্বারা এটা বিভাজিত হবে। অর্থাৎ বি দ্বারা যদি এ বিভাজিত হয় তাহলে বি ডিভাইস এ, এইভাবে বলা লাগবে। আর যদি এ দ্বারা বি ডিভাইস হইতো, অর্থাৎ এ দ্বারা যদি বি বিভাজিত হইতো তাহলে এটা আগে হইতো, বিটা পরে হইতো। তো এখানে পরে যে থাকে তাকে আমরা বিভাজ্য বলবো আগেরটা দ্বারা, অর্থাৎ এই বি দ্বারা এ বিভাজিত হবে। তো এখানে আমরা একটু যদি দেখি, এ ইকুয়াল বি কিউ ছিল, এখান থেকে আমি ইমপ্লাইজ দ্যাট আমরা কী লিখতে পারি, যে এ বি এখানে গুণ অবস্থায় আছে, এপাশে আনি যদি আমি ভাগ করে দিই তাহলে এর পাশে থাকবে শুধু সিঙ্গেল কিউ। তো দেখেন এই যে বি দ্বারা এ বিভাজিত, অর্থাৎ এই যে এটাকে বি দ্বারা বিভাজিত, অর্থাৎ তাহলে কিউটা এখানে আমরা বলতেছি ভাগফল, এটা আর কি ভাগফলের মতো কাজ করতেছে। তো অবশ্যই ভাগফল একটা কি পূর্ণ সংখ্যা আসবে, কিউটা পূর্ণ সংখ্যা, এই জন্য এই কিউ হচ্ছে এখানকার পূর্ণ সংখ্যা। তো আশা করি আমরা বিভাজ্যতা ভালোভাবে বুঝতে পারছি। এরপরে আসি আমরা ভাগ প্রক্রিয়া। তাহলে ভাগ প্রক্রিয়াটা কি, যে এ ও বি দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং বি নট ইকুয়াল জিরো হলে এমন অনন্য পূর্ণ সংখ্যায় কিউ ও আর পাওয়া যাবে যেন এ ইকুয়াল বি কিউ প্লাস আর হয়, যেখানে এ লেস অর ইকুয়াল আর লেস দেন বি, অর্থাৎ আর এর মানটা হবে এর চেয়ে বড় অথবা এর সমান আর বি এর চেয়ে ছোটো। তার মানে এখানে আমরা বুঝতে পারছি যে আরটা হচ্ছে ভাগশেষ। আচ্ছা, আমরা যদি এরকম একটা বিষয় চিন্তা করি যে 2 দ্বারা আমি 5কে ভাগ করব, তো 2 দ্বারা যদি আমি 5কে ভাগ করি, 2 দুগুণ 4, ভাগশেষ থাকতেছে 1, তাহলে এই 5 ইকুয়াল আমরা কি পাবো, 5 ইকুয়াল আমরা পাবো এই যে ভাজক গুণন ভাগফল যোগ ভাগশেষ, এই ভাগশেষ হচ্ছে 1। তার মানে এখানে আমরা বুঝতে পারলাম যে বিটা হচ্ছে ভাজক আর কিউটা হচ্ছে আমাদের ভাগফল, প্লাস আরটা হচ্ছে আমাদের এই যে ভাগশেষ যোগ অবস্থায় থাকবে। তো অবভিয়াসলি এই ভাগশেষটা ভাজকের চেয়ে কি ছোটো হওয়া লাগবে, অথবা ভাজকের সমানও হতে পারে। যদি ভাজকের সমান হলে তো অবশ্যই এটা আবার কাজ হবে। তো ভাজকের অল টাইম ছোটো হবে বাট সমান হতে পারে। সরি, এখানে আমি মনে হয় একটু মিস্টেক করলাম। এখানে ভাজক হবে না, দুইটা তো এখানকার আমাদের ভাজক আর 5টা হচ্ছে ভাজ্য, যেহেতু এখানে এ লেস অর ইকুয়াল বির কথা বলছি, তো এটা অবভিয়াসলি এটা কি ভাজ্য। তার মানে এই যে আর এর মানটা ভাজ্যের সমান অথবা ভাজ্যের চেয়ে বড় হবে, বাট ভাজকের চেয়ে অল টাইম ছোটো হওয়া লাগবে, বাট ভাজকের সমান হতে পারবে না, ভাজকের চেয়ে ছোটো হওয়া লাগবে, এটাই হচ্ছে আমাদের কন্ডিশন। তো আশা করি আমরা বুঝতে পারছি এখানে আরটা অবভিয়াসলি ভাগশেষ নির্দেশ করতেছে। এরপরে আসি আমরা মৌলিক সংখ্যা। তো মৌলিক সংখ্যা আমরা কাকে বলবো, এক অপেক্ষা বড় যে সকল পূর্ণ সংখ্যা কেবলমাত্র দুটি উৎপাদক যা এক এবং ওই সংখ্যা নিজে, তাকেই তো আমরা মৌলিক সংখ্যা বলে থাকি। এটা আমরা ক্লাস 7 থেকেই পড়ে আসতেছি। তাহলে মৌলিক সংখ্যাটা কি, যে এক অপেক্ষা বড় যে সকল পূর্ণ সংখ্যার কেবলমাত্র দুটি উৎপাদক যা এক এবং ওই সংখ্যা নিজে, তাকেই আমরা মৌলিক সংখ্যা বলে থাকি। যেমন এক্সাম্পল হিসেবে আমরা যদি বলি যে 13টাকে আমরা ভাঙালে আমরা কি পাবো, 1 গুণন, অর্থাৎ 13কে আমরা ভাঙালে 1 ইন্টু 13 পাচ্ছি। এখানে 1 ইন্টু 1 আর 13 ব্যতীত অন্য কোনো সংখ্যা নাই, তার মানে 13টা হচ্ছে অবভিয়াসলি একটা মৌলিক সংখ্যা। ওকে, মৌলিক সংখ্যা আমরা ভালোভাবে বুঝতে পারলাম। এখন আমরা আসি যুগল মৌলিক সংখ্যা। আচ্ছা, এই যুগল মৌলিক সংখ্যাটা কি, যে যদি দুটি মৌলিক সংখ্যার পার্থক্য 2 হয়, যুগল মানে তো জোড়া বোঝাবে, তার মানে দুইটা মৌলিক সংখ্যার পার্থক্য যদি 2 হয় তবে তাদেরকে যুগল মৌলিক সংখ্যা আমরা বলবো।
তাহলে যুগল মৌলিক সংখ্যা কী হবে? যদি দুটি মৌলিক সংখ্যার পার্থক্য 2 হয় তবে তাদেরকে যুগল মৌলিক সংখ্যা বলে। যেমন আমরা বলতে পারি যে 5 ও 7, এই যে 5 ও 7 এখানে দুজনের পার্থক্য কি? দুজনেই তো মৌলিক সংখ্যা, 5 আর 7 দুজনেই মৌলিক সংখ্যা, তার মানে এদের দুজনের পার্থক্য কি 2 আছে? হ্যাঁ, অবভিয়াসলি 2 আছে। তাহলে এই 5 আর 7 এরা পরস্পর কী হবে? যুগল মৌলিক সংখ্যা। একইভাবে আমি বলতে পারি 11 ও 13, আচ্ছা 11 আর 13 দুজনে কিন্তু মৌলিক সংখ্যা, আর দুজনের পার্থক্য 2, তাহলে অবভিয়াসলি এরা দুইজনেই যুগল মৌলিক সংখ্যা। আশা করি আমরা বুঝতে পারছি। এগুলো আমাদের অনার্স ফার্স্ট ইয়ারে আমরা যেহেতু করে আসছি, অনার্স ফার্স্ট ইয়ারের আমাদের বিভাজ্যতা অধ্যায় একটা ছিল, সেই বিভাজ্যতা অর্থাৎ সায়েন্স বি পাবলিকেশনের 8-এর বি অধ্যায় আর 8-এর এ অধ্যায় ছিল বিভাজ্যতা রিলেটেড। তো ওখানে আমরা ভালো করে যদি বুঝতে পারি তাহলে এখানে এসে আমাদের জন্য খুব ইজি হয়ে যাবে। তো যুগল মৌলিক সংখ্যার পর আমরা একটু দেখব সহমৌলিক সংখ্যা। সহমৌলিক সংখ্যাটা কি? যে দুটি পূর্ণ সংখ্যা এ ও বি কে সহমৌলিক সংখ্যা বলা হবে যদি তাদের গসাগু 1 হয়। এটা আমরা ক্লাস 7-এই পড়ে আসছি। তাহলে সহমৌলিক সংখ্যা আমরা কাকে বলতেছি? দুটি পূর্ণ সংখ্যা এ ও বি কে সহমৌলিক সংখ্যা বলা হবে যদি তাদের গসাগু 1 হয়। যদি দুইজনের গসাগু যদি একই হয়, শুধু অন্য কিছু না হয়, তাহলে সেই দুটি সংখ্যাকে আমরা পরস্পরের সহমৌলিক সংখ্যা বলবো। আর এই সহমৌলিক সংখ্যাকে আমরা লিখব এ ও বি যদি আমাদের সহমৌলিক সংখ্যা হয় তাহলে এ কমা বি ইকুয়াল অল টাইম 1, অর্থাৎ এ কমা বি ইকুয়াল 1 মানে হচ্ছে এ বি এর গসাগু 1 বোঝাচ্ছে। আশা করি আমরা এতটুকু বুঝতে পারছি। এগুলো আমাদের পরবর্তীতে ম্যাথে অ্যাপ্লাই করব আমরা। তো এখানে যেমন আমরা এক্সাম্পল দিতে পারি, যেমন 2,3 ইকুয়াল 1, তার মানে 2 আর 3 এর গসাগু 1। 2 আর 3 দুইজনেরই গসাগু অর্থাৎ কমন ফ্যাক্টর হচ্ছে 1, শুধু 1 মিল আছে, অন্য কিছু মিল নেই, তার মানে এই 2 আর 3 পরস্পর সহমৌলিক। একইভাবে হতে পারে 4,5 ইকুয়াল 1, অর্থাৎ 4 আর 5 দুইজনে পরস্পর সহমৌলিক, কেননা 4 আর 5-এর মধ্যে শুধু 1 মিল আছে, বাকি মিল নেই। তো সহমৌলিক সংখ্যা আমরা আশা করি বুঝতে পারছি। এরপরে আসো আমরা ভাজক সংখ্যার ক্ষেত্রে। ভাজক সংখ্যা আমরা কাকে বলবো? যে যদি n একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা হয় তাহলে n এর সকল ধনাত্মক ভাজকের সংখ্যাকে ভাজক সংখ্যা বলবো, আর ইহাকে টাউ n দ্বারা প্রকাশ করা হয়। তাহলে ভাজক সংখ্যাটা কী হবে? যদি n একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা হয় তাহলে n এর সকল ধনাত্মক ভাজকের সংখ্যাকে, তাহলে ভাজকের সংখ্যাকে ভাজক সংখ্যা বলে। কি? যদি n একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা হয় তাহলে n এর সকল ধনাত্মক ভাজকের সংখ্যাকে ভাজক সংখ্যা বলে, আর ইহাকে টাউ n দ্বারা প্রকাশ করা হয়। একটা এক্সাম্পল দেখলে আমরা খুব সুন্দর বুঝতে পারবো। যেমন আমরা বলতে পারি যে টাউ 4 এর ভাজক সংখ্যা আমাদের কী কী হবে? তার মানে 4কে কী কী দ্বারা ভাগ করা যায়? 1 দ্বারা ভাগ করা যাবে, 2 দ্বারা ভাগ করা যাবে, আর 4 নিজেকে দ্বারা ভাগ করা যাবে। তার মানে টাউ 4 এর ভাজক সংখ্যা হচ্ছে 3টা, অর্থাৎ এর ভাজক সংখ্যা হচ্ছে 3, এত টি। একইভাবে আমি টাউ 6 অর্থাৎ 6-এর ভাজক সংখ্যা যদি আমি বের করতে চাই, 6কে ভাঙানো যায় কী কী? 1 দ্বারা, 2 দ্বারা ভাঙানো যায়, 3 দ্বারা ভাঙানো যায়, আর 6 দ্বারা ভাঙানো যায়। তার মানে 6-এর ভাজক সংখ্যা হচ্ছে আমাদের 4টি। তো আশা করি আমরা বুঝতে পারছি ভাজক সংখ্যাটা কি। ওকে, এখন আমরা দেখব ভাজকের যোগফল। ভাজকের যোগফল কি? যদি n একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা হয়, ধনাত্মক পূর্ণ সংখ্যা হয়, যদি n একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা হয় তাহলে n এর সকল ধনাত্মক ভাজকের সমষ্টিকে ভাজকের যোগফল বলা হয়। তাহলে ভাজকের যোগফল কি? যদি n একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা হয়, তাহলে n এর সকল ধনাত্মক ভাজকের সমষ্টিকে ভাজকের যোগফল বলা হয়। আর ইহাকে প্রকাশ করা হয় কি দ্বারা? সিগমা n দ্বারা। ইহাকে কি দ্বারা প্রকাশ করা হয়? এই যে সিগমা n দ্বারা। এটা আবার 6 না, সিগমা n দ্বারা প্রকাশ করা হয়। যেমন সিগমা 6 ইকুয়াল আমরা কি লিখতে পারবো? আচ্ছা, 6-এর ভাজক সংখ্যা কয়টা সেটা আমরা আগে দেখি। 6-এর ভাজক সংখ্যা হচ্ছে 1, 2, 3 আর 6, তার মানে 6-এর ভাজক সংখ্যা হচ্ছে 4টা। এই 4টা ভাজকের যোগফলকেই, অর্থাৎ n একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা হয় তাহলে n এর সকল ধনাত্মক ভাজকের সমষ্টিকে, এই যে এখানে 4টা ভাজক আছে, 4টায় ভাজকের হচ্ছে ধনাত্মক, আর তাহলে এই 4টার যোগফলটাই হচ্ছে আমাদের ভাজকের যোগফল। তো এখানে 6টা n একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা হওয়া লাগবে, অর্থাৎ 6টা ধনাত্মক পূর্ণ সংখ্যা কিনা? হ্যাঁ, অবভিয়াসলি 6 ধনাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে এর যে 4টা ভাজক আছে, এই ভাজক 4টার যোগফলকেই আমরা ভাজকের যোগফল বলতেছি। তাহলে 1 + 2 + 3 + 6, এই যে এই কটা যোগ করলে আমাদের কত হচ্ছে? 6, 9, 11 আর 12। তার মানে সিগমা 6 বলতে 6-এর ভাজকের যোগফল হচ্ছে
12। আশা করি আমরা বুঝতে পারছি। এরপরে আসি আমরা অয়েলার ফাংশন। তাহলে অয়েলার ফাংশন আমরা কাকে বলবো? যে একটি ধনাত্মক পূর্ণসংখ্যা n হতে ছোট বা সমান এবং n এর সাথে সহমৌলিক এরূপ সংখ্যাকে ফাংশন বলা হয়। একে অয়েলারের টোসিয়েন্ট ফাংশনও বলা হয়। এটা আমরা অনার্স ফার্স্ট ইয়ারে ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্সেও পড়ে আসছি। তো ফাংশন বুঝতে পারছি। আমরা একটু উদাহরণ অর্থাৎ এই সূত্রটা যদি আমরা ফাংশনের সূত্রটা জানি তাহলে আরও হয়তো বা বিস্তারিত আমরা বুঝতে পারবো। অর্থাৎ অফ n ইকুয়ালস টু আমরা লিখতে পারি n প্রোডাক্ট নোটেশন, এটাকে আমরা বলি প্রোডাক্ট নোটেশন, i ইকুয়ালস টু 1 থেকে n পর্যন্ত 1 মাইনাস 1 বাই পি সাফিক্স আই। তো এখানে পি সাফিক্স আই হচ্ছে মৌলিক সংখ্যা। এটা আমরা লিখে দিই যে যেখানে পি সাফিক্স আই মৌলিক সংখ্যা। তাহলে অফ n ইকুয়াল আমরা কি লিখতে পারি? n প্রোডাক্ট নোটেশন, এটাকে আমরা পাই বলে থাকি, আর এর ইংলিশ নাম হচ্ছে প্রোডাক্ট নোটেশন। প্রোডাক্ট নোটেশন। তো অফ n ইকুয়ালস টু n প্রোডাক্ট নোটেশন অর্থাৎ পাই i ইকুয়ালস টু 1 থেকে n পর্যন্ত 1 মাইনাস 1 বাই পি আই, যেখানে পি আই হচ্ছে মৌলিক সংখ্যা। এটাকে আমরা ফাংশন বলে থাকি। তো এখন আমরা আসবো গৌণিক ফাংশন বা মাল্টিপ্লিকেটিভ ফাংশন। তাহলে গৌণিক বা মাল্টিপ্লিকেটিভ ফাংশনটা কি? যদি m ও n দুটি সহমৌলিক সংখ্যা, অর্থাৎ সহমৌলিক হলে কি হবে? mn ইকুয়ালস টু 1 হবে। তবে সংখ্যাতাত্ত্বিক ফাংশন f কে গৌণিক ফাংশন বলা হবে যদি f অফ mn ইকুয়ালস টু f অফ m ইন্টু f অফ n হয়। অর্থাৎ এই দুইটার এই গুণফলটা ফাংশন আকারে থাকবে যদি আলাদাভাবে ফাংশন হয়। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি টাউ n, সিগমা n এবং ফাই n প্রত্যেকেই গৌণিক ফাংশন। এরা প্রত্যেকেই গৌণিক ফাংশন। আচ্ছা, এখন আমরা দেখব যোগসিদ্ধ সংখ্যা অথবা পারফেক্ট নাম্বার। তো পারফেক্ট নাম্বার কি? যদি কোনো স্বাভাবিক সংখ্যা n এর সকল ভাজকের সমষ্টি 2n হলে, n এর সকল ভাজকের সমষ্টি 2n হলে n কে যোগসিদ্ধ সংখ্যা বা পারফেক্ট নাম্বার বলে। যেমন সিগমা 6 অর্থাৎ 6 এর ভাজকের সংখ্যার যোগফল আমরা পাইছিলাম কত? 12। আচ্ছা, 12 কে আমরা ভেঙে 2 × 6 লিখতে পারি না? অর্থাৎ এই যে আমরা যে সংখ্যাটা নিয়েছিলাম n বলতে এখানে 6, অর্থাৎ n বলতে আমরা 6 নিয়েছি। এই যে 6 কে দেখো এখানে 2n আকারে লেখা গেছে, অর্থাৎ 2n অর্থাৎ 2 × 6 আকারে লেখা গেছে। তার মানে অবভিয়াসলি এই 6 হচ্ছে একটা যোগসিদ্ধ সংখ্যা। একইভাবে আমরা সিগমা 8 এটার কথা যদি বলি, আমরা সিগমা 8 এর ভাজক সংখ্যা কী হবে? 1, 2, 4 আর 8। এই চারটা ভাজক সংখ্যা, চারটা ভাজকের যোগফল কত আসে? 8 4 12, 12 আর 2 14, 14 আর 1 15। আচ্ছা, 15কে কি আমরা 2, 8 আকারে প্রকাশ করতে পারি? না, যায় না। তার মানে নট ইকুয়াল টু n, অর্থাৎ 2n আকারে প্রকাশ করা যায় না। এখানে 2n আকারে প্রকাশ করা যাচ্ছে না। তার মানে অবভিয়াসলি 8 একটা পারফেক্ট নাম্বার বা যোগসিদ্ধ সংখ্যা নয়। তাহলে অবভিয়াসলি এখানে 6টা হচ্ছে একটা যোগসিদ্ধ সংখ্যা, কিন্তু 8 যোগসিদ্ধ সংখ্যা নয়। এখন আমরা দেখব ইউক্লিড সংখ্যা। তাহলে ইউক্লিড সংখ্যাটা কি? প্রত্যেক জোড় যোগসিদ্ধ সংখ্যাকে ইউক্লিড সংখ্যা বলে। প্রত্যেক জোড় হবে এবং যোগসিদ্ধ সংখ্যা হতে হবে, তাহলে সেই সংখ্যাটাকে আমরা ইউক্লিড সংখ্যা বলবো। অর্থাৎ 2n ইন্টু 2n প্লাস 1 মাইনাস 1 একটি ইউক্লিড সংখ্যা। অর্থাৎ ইউক্লিড সংখ্যার কথা বললে এই আকারের হবে, কারণ 2n ইন্টু 2n প্লাস 1 মাইনাস 1 একটি জোড় যোগসিদ্ধ সংখ্যা এবং 2n প্লাস 1 মাইনাস 1 এটা হচ্ছে একটা মৌলিক সংখ্যা। হ্যাঁ, অবভিয়াসলি এটা একটা মৌলিক সংখ্যা হবে। যেমন আমরা এক্সাম্পল যদি একটা দেখি তাহলে খুব ইজিলি বুঝতে পারবো। আমরা যে এই ইউক্লিড সংখ্যা 2n ইন্টু 2n প্লাস 1 মাইনাস 1, এটা যদি একটা যোগসিদ্ধ সংখ্যা আমরা বের করতে যাই, এখানে অবভিয়াসলি বলছিল যে প্রত্যেক জোড় যোগসিদ্ধ সংখ্যা, অর্থাৎ যোগসিদ্ধ সংখ্যা হতে হবে এবং জোড় হতে হবে। তাহলে আমি এখানে n এর মান যদি আমি 6 নিই তাহলে কি হবে? এখানে দেখি 2n ইন্টু 2n প্লাস 1 মানে হচ্ছে 7 মাইনাস 1। ওকে, এখানে আমরা ক্যালকুলেশন যদি করি তাহলে কি আসবে? 2n6 মানে কত আসবে? 64 ইন্টু 2n7 মানে হচ্ছে 128, 128 থেকে 1 বাদ, তার মানে হচ্ছে আমাদের 127। ওকে, তো 127 আর 64 গুণ করলে আমরা পাই 8128। তো 8128 এটা অবভিয়াসলি একটা কি? ইউক্লিড সংখ্যা। কেননা প্রত্যেক জোড় যোগসিদ্ধ সংখ্যা, এখানে প্রত্যেক জোড় অর্থাৎ 6 একটা জোড় এবং যোগসিদ্ধ সংখ্যা। এই 6 একটা জোড় এবং যোগসিদ্ধ সংখ্যা হওয়ার কারণে এই ফর্মে যেহেতু চলে আসছে, তার মানে অবভিয়াসলি এই 6 হচ্ছে একটা আমাদের, বা এই যে এই সংখ্যাটা আসলো আমাদের, এই সংখ্যাটা হচ্ছে একটা ইউক্লিড সংখ্যা। আশা করি আমরা বুঝতে পারছি।
আচ্ছা, আমরা এখন দেখব মার্সেন্ট সংখ্যা। মার্সেন্ট সংখ্যা কাকে বলবো? পি একটি মৌলিক সংখ্যা হলে 2^p-1 আকারের সংখ্যাকে মার্সেন্ট সংখ্যা বলে। আর মার্সেন্ট সংখ্যা মৌলিক বা যৌগিক হতে পারে। তো অবভিয়াসলি পিটা এখানকার কী হতে হবে? মৌলিক হতে হবে। তো আমি মৌলিক একটা সংখ্যা ধরে নিই, যেমন পি ইকুয়াল যদি আমি 5 ধরে নিই, তো পি ইকুয়াল যদি 5 হয়, তো পি ইকুয়াল 5 হলে এখানে আমাদের কী হবে? 2^p মানে হচ্ছে 2^5 -1। 2^5 মানে হচ্ছে 32, 32 থেকে একবার দিলে 31, অর্থাৎ 31। তো এই যে মার্সেন্ট সংখ্যা যে আসলে আমাদের 31, আর পিটা অবভিয়াসলি এখানে মৌলিক সংখ্যা হবে, যার কারণে আমরা 5 নিয়েছি। 5 একটা মৌলিক সংখ্যা, আমি এখানে 3ও নিতে পারতাম, 2ও নিতে পারতাম। তো নেওয়ার পর যে সংখ্যাটা আসলো সেটা হবে একটা মার্সেন্ট সংখ্যা। আর মার্সেন্ট সংখ্যা মৌলিকও হতে পারে, যৌগিকও হতে পারে, সমস্যা নেই। তো আশা করি আমরা মার্সেন্ট সংখ্যা বুঝতে পারছি। এরপরে আমরা লাস্টে একটু ফার্মার সংখ্যা দেখব। আচ্ছা, আমরা ফার্মার সংখ্যা কাকে বলতেছি? যে 2^2 তার উপর পাওয়ার n+1 আকারের সংখ্যাকে ফার্মার সংখ্যা বলা হয়। অবভিয়াসলি এই ডেফিনিশনগুলো আমাদের একটু জানতে হবে এবং সূত্রগুলো একটু জানতে হবে, নাহলে আমরা অঙ্কে প্রয়োগের ক্ষেত্রে একটু ঝামেলায় পড়ে যাব। এই জন্যই আমরা এই প্রাথমিক আলোচনায় বা এই বেসিক কনসেপ্টে আমরা এইগুলো বিষয় নিয়ে আমরা আলোচনা করব। যে ফার্মার সংখ্যা 2^2 তার উপর পাওয়ার n+1 আকারের সংখ্যাকে ফার্মার সংখ্যা বলা হয়। একে f(n) দ্বারা প্রকাশ করা হয়। তো যেমন এখানে আমাদের হতে পারে, যেমন আমি বলতে পারি এখানে n=0 হলে, n=0 হলে তাহলে ফার্মার সংখ্যা কী হবে? f0 = 2^2, n এর মান যেহেতু 0, তার মানে 2 এর উপর পাওয়ার 0, তাহলে +1 আছে তার সাথে। তাহলে এখানে কাজ করলে কত হবে? 2 এর উপর পাওয়ার 0, অর্থাৎ 2 তার উপর পাওয়ার 2 তার উপর পাওয়ার 0, তার মানে 2 এর উপর পাওয়ার 0 মানে তার মান হচ্ছে 1 +1। 2 এর উপর পাওয়ার 1 মানে হচ্ছে 2, 2 + 1 মানে যোগ করলে হচ্ছে 3। আচ্ছা, n ইকুয়াল যদি 1 হয় তাহলে ফার্মার সংখ্যা f(n) তাহলে কী হবে? 2^2 তার উপর পাওয়ার n, n এর মান হচ্ছে 1, তাহলে এখানে যোগ হিসেবে 1 আছে। তাহলে এখানে কাজ করলে কত হবে? 2^2 তার উপর 1, তার মানে 2, 2 এর উপর পাওয়ার 2 মানে হচ্ছে 4, 4 + 1 = 5। তার মানে f1 অর্থাৎ n এর মান 1 হলে ফার্মার সংখ্যা হবে 5। এখন যদি আমরা n এর মান 2 নিই, তাহলে n এর মান 2 নিলে f(2) আমরা কী পাবো? 2 এর উপর পাওয়ার 2 তার উপর পাওয়ার n, n এর মান হচ্ছে আমাদের 2 + 1। তো এখানে কাজ করলে আমাদের কত হবে? 2 এর উপর পাওয়ার 2 তার উপর পাওয়ার 2, তার মানে এই যে পাওয়ারের উপর পাওয়ার 2 এর উপর 2, তার মানে 2 × 2 = 4 + 1। 2 এর উপর পাওয়ার 4 মানে হচ্ছে 16, 16 আর 1 যোগ করলে 17, তার মানে n এর মান 2 বসালে আমরা ফার্মার সংখ্যাটা পাবো 17। তো আশা করি আমরা এই ফার্মার সংখ্যা বুঝতে পারছি। এবং এই যে আমরা কনসেপ্টগুলো দেখলাম, এগুলো হচ্ছে বেসিক কনসেপ্ট, এগুলো আমরা অনার্স ফার্স্ট ইয়ারে করে আসছি। আবারও আমি বলতেছি যে অনার্স ফার্স্ট ইয়ারে যারা ভালোভাবে করছে তাদের ক্ষেত্রে এই অধ্যায়টা, অর্থাৎ অনার্স 4th ইয়ারের থিওরি অফ নাম্বারসের প্রথম অধ্যায়টা খুবই ইন্টারেস্টিং এবং মজা লাগবে। তো যাই হোক, আমরা যদি ফার্স্ট ইয়ারে নাও ভালোভাবে বুঝে থাকি, তারপরে এখানে আমরা আশা করব যে ভালো করা যাবে এবং অবশ্যই এটাতে আমরা ভালো করতে পারবো ইনশাল্লাহ, আশা করা যায়। তো সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।